Subscribe for more update. আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে দেবদর্শন। তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15 অক্টোবর, মৃত্যু 2010 সালের 18 জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত অলাদ চক্র বইটি থেকে। গল্পের বেতার নাট্যরূপ সর্বরী ঘোষাল। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দেবদর্শন। আমি আর কিশোরী যথারীতি মঠ লেনে তারানাথের বাসায় সন্ধে সন্ধে এসে হাজির হয়ে গেছি। মঠ লেনের একটু ভেতর দিকে তারানাথের বাড়ি। এখান থেকে বড় রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার শব্দ খুব আবছাভাবে শোনা যায়। কলকাতার পুরনো গৃহস্থ পাড়ায় দিনাবসানের একটা আলাদা মেজাজ আছে। কলকাতার বনেদি বাসিন্দারা সেটা টের পায়। তারানাথের বাড়িতে এসে এই ব্যাপারটা স্পষ্ট উপলব্ধি করতে পারা যায়। একটু চা বলি, কি বলো? বেশ তো, বলুন না। ততক্ষণে আমি বরং গলির মোড় থেকে গরম তেলে ভাজা নিয়ে আসি। তেলে ভাজা আর চা একসঙ্গে না হলে আবার আড্ডা কি? তারানাথ আরে না না বলে আপত্তি করলেও সে আপত্তিতে কর্ণপাত না করে কিশোরী বেরিয়ে গেল। একটু বাদেই সে ফিরে এলো হাতে বেশ বড় মাপের একটা শাল পাতা চাঙাড়ি নিয়ে। আরে বাবা, এত সব কি এনেছো হে? একেবারে সদ্য ভাজা বেগুনি, ঝাল বড়া আর মোচার চপ। গপটা জমবে ভালো। তারানাথের মেয়ে চারি চা নিয়ে এলো। আমরা বেগুনিতে কামড় দিয়ে গল্পের আশায় উৎসুকভাবে তারানাথের দিকে তাকালাম। এ এক অদ্ভুত নেশা আমাদের। যে গল্প তারানাথ আমাদের শোনায় তার সত্য বিচার দুঃসাধ্য, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, গল্প বলে মানুষকে মুগ্ধ করে রাখার ক্ষমতায় তারানাথ অদ্বিতীয়। বোঝাই যায় তার ব্যবসায় ভয়ানক মন্দা চলছে। তাতে অবশ্য তারানাথের বিশেষ উদ্বেগ কিছু নেই। আর আমাদের তো ভালোই হয়েছে, গল্পের আসর নিত্য জমে ওঠে। ভাবছিলাম তারানাথকে জিজ্ঞেস করব কিনা যে তার সংসার চলে কি করে। জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল, মধুসুন্দরী দেবীর কথা তোমাদের বলেছি তো? হ্যাঁ, তবে আরো শোনার ইচ্ছে হয়। তাহলে শোনো। একবার বরাকর নদীর ধারে বালির চড়ায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে মধুসুন্দরী দেবীকে অর্ঘ্য দিয়েছিলাম। সেই রাত্রিরেই নদীর ধারে শালবনে অপার্থিব জ্যোৎস্নায় দেবী আবির্ভূতা হলেন। সেই অলৌকিক সৌন্দর্য কোনো মানবীর হয় না। সেই ভালোবাসা পৃথিবীর নারীর পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রায় 1 বছর ধরে বরাকর নদী তীরের শালবন আমার তীর্থক্ষেত্র হয়ে উঠল। রোজ রাত্রিরে দেবী দেখা দিতেন। দেখো ভাইয়া, একটা কথা বলে দিই, চরিত্রের দিক দিয়ে আমি সুখদেব নই, কামনা বাসনাহীন ঋষিও নই। কাজেই মহাডামর তন্ত্রে মাতৃরূপে বা কন্যা রূপে যে দেবীদের পাওয়া যেতে পারে তাদের জন্য সাধনা আমি করিনি। মধুসুন্দরী দেবীকে প্রেমিকা হিসেবে পেতে চেয়েছিলাম। কিন্তু কি তারানাথ? কিন্তু আমরা সাধারণ মানুষ রে ভাই। প্রেমিকা হিসেবে দেবীকে সামলানো কি আমাদের পোষায়? মানুষ বউ নিয়েই জেরবার হতে হয়। কিন্তু এটা ঠিক, সাধকের জীবনকে দেবী স্বর্গীয় প্রেম সুধায় পূর্ণ করে দেন। স্বর্গীয় বলছেন কেন? এরা কি স্বর্গের দেবী? না, একেবারেই না। এরা মানুষও নয়, আবার সাধারণ অর্থে প্রেতও নয়। দেবতা তো নয়। ভূত বলতে লোকে বোঝে পরলোকের অধিবাসী। মানুষ মরে সেখানে যায়। এরা মানুষ এবং তথাকথিত ভূত প্রেতের মাঝামাঝি এক অদ্ভুত জগতের বাসিন্দা।
আজন্মকাল লালিত আমাদের শুভ অশুভের বোধ, মঙ্গলের ধারণা, ন্যায় অন্যায়, পবিত্রতা কিছুই সেখানে খাটে না। আজ যে দেবীর মহিমা আমাকে সেবা আর প্রেমে ধন্য করছে, কাল মন্ত্র বা সাধনায় সামান্য ত্রুটি হলে পিশাচিনীর মতো সে আমাকে ধ্বংস করবে। এদের প্রেমও চরম, প্রতিহিংসাও চরম। প্রতিহিংসা কিসের? সাধক তো কোনো অন্যায় করেননি। সে কি কথা, করেছে বই কি। তোমাকে যদি কেউ তোমার ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করে খাটিয়ে নেয়, তাহলে কি তোমার খুব ভালো লাগবে? তেমনি বিপুল ক্ষমতাশালী ডামরিদের তুমি মন্ত্রের বাঁধনে আটকে তোমার ইচ্ছে মতো কাজ করাচ্ছ, এতে কি তারা খুশি হচ্ছে? তা তো নয়। কিন্তু অসহায়ের মতো তারা তোমার কৃতদাস হয়ে আছে। আত্মরক্ষার বর্মে এতটুকু ছিদ্র পেলে তারা তোমাকে নির্মমভাবে হত্যা করবে। আমি যে নিজে দেখেছি সেটা। কি দেখেছেন? অসাবধানী সাধকের মর্মান্তিক পরিণতি। মাথাটা মুচড়ে ছিঁড়ে ফেলেছিল সে। থাক, ওসব কথা থাক, আমার অভিজ্ঞতাই বলি। বরাকরের সেই বালির চড়ায় আমার সাধনার খবর পেয়ে বাড়ির লোক আমাকে গিয়ে ধরে আনে। তখন আমার পাগলের মতো দশা। কত মাস চুল দাড়ি কাটিনি, বড় বড় নখ, শতছিন্ন জামা কাপড়, গায়ে ময়লা। বাড়ি ফিরে আসবার আগের রাত্রিরে শেষবারের মতো দেবী আমাকে দেখা দিয়েছিলেন। বলেছিলেন, কিছু শক্তি আমি তোমাকে দিলাম, যদি বুঝে ব্যবহার করতে পারো তাহলে জীবনে অন্তত অন্য বস্ত্রের অভাব হবে না। আমার সঙ্গে আর দেখা হবে না। যদি না চলে যেও না, বলে যাও মধুসুন্দরী দেবী, বলে যাও তোমার সঙ্গে দেখা হবার উপায় বলে যাও। দেবী উত্তর দিলেন না, চলে গেলেন। এবার বুঝছো তো, আমার সাংসারিক অবস্থা যাই হোক, দেবীর আশীর্বাদেই একরকম করে চলে যায়। বড়লোক হতে পারিনি, কিন্তু ভিক্ষেও করতে হয়নি। বুঝলাম, আমার মনের কথা তারানাথ পড়ে ফেলেছে। তার সাংসারিক অবস্থা নিয়ে আমার মনে যে প্রশ্ন জেগেছিল, সেটার উত্তরই যেন সে দিয়ে দিল। দাঁড়াও, তোমাদের আজ এক অদ্ভুত গল্প বলি। একখানা পাসিং শো ধরিয়ে আরাম করে ধোঁয়া ছাড়ে তারানাথ। দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসেবে রাখা নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমার নিজেরই অবাক লাগে। আর তোমরা তো নিশ্চয়ই ভাবো লোকটা নির্বিকার মুখে মিথ্যে গল্প বানিয়ে বলে। তোমাদের দোষ দেওয়া যায় না, এইসব কাণ্ড বিশ্বাস করা সত্যিই কঠিন। তারানাথ খুব একটা বাজে কথা বলেনি। অদ্ভুত গল্পের নেশায় তার কাছে ছুটে আসি। যতক্ষণ সে গল্প বলে ততক্ষণ মুগ্ধ বিস্ময়ে শুনেও যাই। কোনো বিরুদ্ধ যুক্তি মনে উঁকি দেয় না। কিন্তু তার সান্নিধ্যের প্রবলতা থেকে মুক্তি পেয়ে গল্পের শেষে মঠ লেনের বাইরে এসে কলকাতার কঠিন ফুটপাতে পা দিলেই বিশ্বাস একটু একটু করে ক্ষইতে শুরু করে। মুগ্ধতা থাকে ঠিকই, তবে বিশ্বাসটা থাকে না। তবু পরের সপ্তাহে আবার যাই। গল্পের এমনই নেশা। আজকে যে ঘটনাটা বলছি, এই ঘটনা আমার প্রথম জীবনের। আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগের কথা। দীক্ষা নিয়েছি তা 8-10 বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধনা করবার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনি ঘুরতে ঘুরতে একদিন দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে ঝাঁকড়া এক বটগাছের ছায়ায় আশ্রয় নিলাম। জায়গাটা ভারী শান্তিপূর্ণ। নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার উপরে নানা ধরনের পাখির বিচিত্র ডাক। গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। ভবঘুরে জীবনের এই একটা সুন্দর দিক। কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই, মুক্ত আনন্দে ঘুরে বেড়াও।
ইচ্ছে হলে কোথাও 2 দিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো। ভারী আনন্দের জীবন, চমৎকার জীবন। তাহলে আর সংসারের এই বন্ধনের মধ্যে ফিরলেন কেন? সত্যিকারের বড় মাপের সাধক হবার যোগ্যতা আমার ছিল না। জগৎ সংসার ব্যাপারে বিশাল মুক্তির মধ্যে চিরকালের জন্য নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। নায়মাত্তা বলহীনেন লভ্য। তবু বলি, জীবনের ওই কটা বছর বড় আনন্দের, বড় শান্তিতে কাটিয়েছি। যাই হোক, ঘটনায় ফিরে আসি। ঠান্ডা ছায়ায় শুয়ে ঝিরঝিরে বাতাসে বোধহয় একটু ঘুম এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতে দেখলাম বেলা গড়িয়ে গেছে। সূর্যাস্ত হতে আর খুব বেশি দেরি নেই। পথে শুনেছি আরো মাইল 4 বেড়ে গেলে পড়বে জয়তলা গ্রাম। সেখানকার মুকুজ্জে জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন। সেখানেই রাত্রিটা থাকবো ঠিক করেছি। তাড়াতাড়ি উঠে হাঁটতে শুরু করলাম, কারণ 4 মাইল যেতে কম সময় লাগবে না। সন্ধ্যের কিছু পরে পরেই জয়তলা গ্রামে পৌঁছলাম। মুকুজ্জেরা কোনো এক সময় বর্ধিষ্ণু জমিদার ছিলেন, কিন্তু এখন তাদের অবস্থা খুব একটা ভালো নয়। বিশাল বাড়ি মেরামতের অভাবে জীর্ণ হয়ে এসেছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসা, কোথাও কার্নিশে বটগাছের চারা। কিন্তু সব মিলিয়ে মানুষের আচরণে বনেদিয়ানার ছাপ। বারবাড়িতে দেউড়ির পাশে লম্বা কাছারি ঘর। সন্ধ্যের পর এখন সেখানে অন্য কর্মচারী কেউ নেই। কেবল সামনে লণ্ঠন নিয়ে প্রৌঢ় নায়েব মশাই বসে কি সব হিসেব দেখছেন। তা আমি গিয়ে দাঁড়াতে খেরো থেকে মুখ তুলে নায়েব মশাই বললেন, কে, কি চাই? আগে আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে বলতে পারেন। রাত্রিটুকুর জন্য একটু আশ্রয় মিলবে? বিলক্ষণ মিলবে। অতিথিশালায় ভালো ঘর দিচ্ছি, একটা সিধে দিয়ে দিচ্ছি, তাতে চাল ডাল আর ঘি লবণ থাকবে, আর আধশের দুধ। সারা রাত জ্বলবার মতো তেল ভরার লণ্ঠনও দেওয়া হবে। রঘু, রঘু! হ্যাঁ নায়েব মশাই, ডাকতেছিলেন? ইনি তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ সন্তান, অতিথি হয়ে এসছেন। একে অতিথিশালায় নিয়ে যাও, পূবের ভালো ঘরটা দেবে। রঘু আমাকে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তাপোষ আছে, তাতে বিছানাপত্র কিছু পাতা নেই। সে একদিক দিয়ে ভালোই হয়েছে। অন্যের ব্যবহার করা বিছানায় বা চাদরে আমার শুতে ভারী অস্বস্তি হয়। বারান্দায় কাঠের জালের উনুন আছে ঠাকুর মশাই, আর ওই দিকের কোণের ঘরে জ্বালা করা শুকনো জ্বালানি কাঠ আছে। যত দরকার হয় নিয়ে নেবেন কোন। সিধে এসে গেল। রান্না বান্না করে খেয়ে রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অতিথিশালার পরিচারক রঘু এসে ছোট বেতের ধামায় করে চিড়ে আর নারকেল জল খাবার দিয়ে গেল। ভাবলাম, বাহ, বেশ নিয়ম তো এদের। অতিথির স্বাচ্ছন্দ্যের জন্য সদা ব্যস্ত। বনেদিয়ানা একেই বলে। জলখাবার খাচ্ছি, এমন সময় রঘু আবার এসে বলল, ঠাকুর মশাই, আপনি কি আজও নিরামিষ খাবেন? কাল রাত্রিরে হঠাৎ করে ব্যবস্থা করা যায়নি। যদি আমিষ আহারে আপত্তি না থাকে, তার ব্যবস্থা দেখি কে। আপত্তি আর কি? আমি কি বসলাম যে মাছ মাংস খাবো না? কিন্তু ওসব করার দরকার নেই, আমি তো চলে যাব। চলে যাবেন কেন? যাব না? অতিথি কি চিরদিন থাকে? সে তো ঠিক ঠাকুর মশাই, তবে এই বিষয়ে আমিও কিছু বলতে পারবো না। আপনি জল খান, আমি নায়েব মশাইকে খবর দিচ্ছি। একটু বাদেই নায়েব সাহেব হাজির হলেন। গোল গোল চেহারার মধ্যমাকৃতি মানুষটি, ভারী সজ্জন। এসে বললেন, ঠাকুর মশাই নাকি আজ চলে যাওয়া স্থির করেছেন? হ্যাঁ। কিন্তু তা তো হবার নয়। সে কি, আমি অতিথি না বন্দি? না না না, ছি ছি ছি, অমন কথা বলবেন না। বন্দি হতে যাবেন কেন? আসলে আপনি অতিথি হয়ে আছেন শুনে বড় কর্তা আপনার সঙ্গে একটু আলাপ করতে চেয়েছেন। কাল তো দেখা হয়নি। বড় কর্তা মানে জমিদার মশাই? আগে হ্যাঁ, খুব ভালো মানুষ। থেকেই যান না আজকের দিনটা।
তা থেকেই গেলাম। এক এক জায়গায় অতিথি হয়ে থাকতে মন্দ লাগে না। মুখুজ্জে বাড়িও তাই। নায়েব মশাইয়ের কাছে জানলাম জমিদার মশাইয়ের নাম দেবদর্শন মুখুজ্জে। কিছুক্ষণ বাদে রঘু এসে নিয়ে গেল জমিদার মশাইয়ের কাছে। লম্বা সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতেই বাড়ির কর্তাকে দেখতে পেলাম। দীর্ঘদেহী ফর্সা মানুষ, উজ্জ্বল বড় বড় চোখ, কোঁকড়ানো চুলে মাঝখানে সিঁথি করা, পরনে তাঁতের ধুতি আর হাত কাটা বেনিয়ান। বয়স বছর 50 কি 52 হবে, যাকে বলে সুপুরুষ। হেলান দেয়া চেয়ারে আধশোয়া হয়ে আলবোলায় তামাক খাচ্ছিলেন। আমাকে দেখে সোজা হয়ে বসে হাত জোড় করে বললেন, নমস্কার নমস্কার ঠাকুর মশাই, বসুন বসুন। কাল একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, আলাপ করা হয়ে ওঠেনি। তাই নায়েব মশাইকে বললাম আজ আলাপটা হয়ে যাক। আজ থাকছেন তো? কি আর করি, রাজার হুকুম মানতেই হবে। তা তামাক চলে? হ্যাঁ চলে। ওরে কে আছিস, এই ঠাকুর মশাইকে তামাক দিয়ে যা। এই চলতি তামাক দিবি না, আমার তামাক থেকে দে। 1 নম্বর গয়ার আম্বুরি, খেয়ে দেখুন দেখি কেমন লাগে। যে তামাক এতক্ষণ উনি খাচ্ছিলেন সেটাই যদি 1 নম্বর গয়ার অম্বুরি হয়, তাহলে জিনিসটা নিঃসন্দেহে ভালো। গন্ধে চারদিক আমোদিত করছে। চাকর তামাক দিয়ে গেল, মৌজ করে টানতে শুরু করলাম। ওই যে কথাটা বললেন না, রাজার হুকুম, ওটা শুনলে আজ হাসি পায় বটে, কিন্তু এককালে লোকে আমাদের রাজাই বলতো, বুঝলেন। ভেঙে পড়েছে ঠিকই, তবু বাড়িটা দেখলে হয়তো সেটা কিছুটা আন্দাজ করতে পারবেন। ঠাকুরদার আমল থেকে পতনের শুরু, আর আজ এই যা দেখছেন, এই অবস্থায় এসে ঠেকেছে। এসব কথার কোনো উত্তর হয় না। চুপ করে তামাক খেতে লাগলাম। একটু পরে দেবদর্শন বাবু বললেন, প্রায় 150 বছর আগে আমার পঞ্চম ঊর্ধ্বতন পূর্বপুরুষ জয়দর্শন মুখোপাধ্যায় এই গ্রামের প্রতিষ্ঠা করেন। তার নামেই গ্রামের নাম জয়তলা। আরে সেই সময় আমাদের প্রতিপত্তি ভাবতেও পারবেন না ঠাকুরমশাই। জয়দর্শনের বাবা নবাবী আমলে উড়িষ্যার কি একটা গুরুত্বপূর্ণ বিভাগে দেওয়ানি করে বিপুল ঐশ্বর্য সংগ্রহ করেছিল। নবাবের কাছ থেকে অবসর নিয়ে তিনি এই গ্রাম আর কাছাকাছি জায়গায় অনেক জমি জমা কেনেন। তখন তো যতই অর্থ থাকুক, ভূসম্পত্তির অধিকারী না হলে সমাজে স্থায়ী মন পাওয়া যায় না। কিন্তু সম্পত্তি কিনে লোক বসতি গড়ে তোলার আগেই জয়দর্শন মারা গেলেন। লোকে তাকে বলতো রাজা জয়দর্শন। প্রজারা তাকে ভয়ও করত যেমন, ভালোবাসত তেমন। শুনেছি তার আমলে জয়তলা বা আশপাশে কখনো ডাকাতি হয়নি, হলে ডাকাতদের রেহাই ছিল না। ধুমধাম করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব হতো। বোধনের দিন থেকে বিজয়ার রাত্রি পর্যন্ত গ্রামে কারোর বাড়িতে উনুনের আঁচ পড়ত না। জমিদার বাড়িতে সবার নেমন্তন্ন। এই দেখো, এত কথা বলছি, আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি। আপনার পাঁঠার মাংস চলে তো? খুব চলে। কালই নায়েব মশাইকে বলেছি, আমি মাছ মাংস সবই খাই। সাহস করে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ও কি কথা? নিশ্চয়ই বলবেন। আপনি কি শাপক ছাড়া আহার করেন না? করি বই কি, কেন করব না? আমারও সব বাতিক নেই। তবে কাল বিকেলে কষ্ট করে রান্না করতে গেলেন কেন? অবশ্য সে আমাদেরই দোষ। অতিথিশালার সাধারণ নিয়ম অনুযায়ী আপনাকে সিধে দেওয়া হয়েছে। আপনি নিজে তো আর বলবেন না, রঘু রঘু, এই রঘু, বলেন। এই শোনো, ঠাকুর মশাইকে আজ থেকে আর সিধে পাঠাবে না। উনি আমার সঙ্গে বাড়ির ভেতরে খাবেন। যাও, বাড়ির ভেতরে বলে এসো। আর হ্যাঁ, তামাক বদলে দাও। যে আগে এখনই দিচ্ছি। বুঝলেন ঠাকুর মশাই, সূক্ষ্ম বিষয় বুদ্ধি না থাকলে কোনো ঐশ্বর্যই চিরস্থায়ী হয় না। জয়দর্শন আর তার বাবা শ্রম আর বুদ্ধি দিয়ে যা গড়ে তুলেছিলেন, পরের 2-3 পুরুষে তা সবই গেল। এর সবচেয়ে বড় কারণ কি জানেন? একতার অভাব। সংসার বড় হতে লাগলো, লাগাম কার হাতে থাকবে তা নিয়ে বিরোধ শুরু হলো।
ফলে অনিবার্যভাবে এতদিনের ঐতিহ্যপূর্ণ পরিবার টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে লাগলো। এখন এই গ্রাম ছাড়াও কত জায়গায় জয়তলার মুখুজ্জেরা ছড়িয়ে আছে। সন্তুষ্ট কেউ নয়, সকলেরই ধারণা সে তার ন্যায্য প্রাপ্যের চেয়ে কম পেয়েছে। আমি অবশ্য ঝগড়াঝাটি করিনি, কিন্তু বাপ পিতামহের এই ভদ্রাসন আমার সব শক্তি দিয়ে ধরে রেখেছি। টাকা না পাই, স্মৃতি থাক। চিরদিনই আমার গল্প শুনতে খুব ভালো লাগে, আর ভালো লাগে এইরকম পড়ন্ত বনেদি বাড়ির পরিবেশ। এসব বাড়ির প্রত্যেকটি ইটে, কার্নিশে, বটগাছের চারায়, বারান্দার বাঁকে বাঁকে পুরনো দিনের গল্প মিশে আছে। কাদের যেন সব ফিসফাস কানাকানি, হঠাৎ আধো অন্ধকারে কে যেন কোথায় হেসে উঠল, মিলিয়ে যাওয়া ধূপের গন্ধ পাক খায় আনাচে কানাচে। আমাদের পরিবার শেষ বড় ধাক্কা খেল আমার বাবার আমলে। ঠাকুরদাকে বাবা দেবতার মতো শ্রদ্ধা করতেন। ঠাকুরদার মৃত্যুর পর বাবা স্থির করলেন একটা অসাধারণ শ্রাদ্ধের আয়োজন করে। খুবই ছেলে মানুষই, সন্দেহ নেই, কিন্তু বাবা এটা করলেন সত্যি সত্যি ঠাকুরদাকে ভালোবেসে। কেউ বিশ্বাস করবে না, বাবা কিন্তু কোনো সামাজিক দলাদলি আর লোক দেখানো ভড়ং একদম পছন্দ করতেন না। আসলে তিনি এইভাবে ঠাকুরদার স্বর্গস্থ আত্মাকে দেখাতে চাইলেন তাঁর শ্রদ্ধা কতটা গভীর ছিল। আপনি পণ্ডিত মানুষ ঠাকুরমশাই, কত রকম শ্রাদ্ধ হয় নিশ্চয়ই জানেন। সবচেয়ে অনাড়ম্বর হল তিল কাঞ্চন শ্রাদ্ধ, তারপর ষোড়শ পচার, তারপর বৃষোৎসর্গ, তারপর দান সাগর। দান সাগরে গিয়ে সবাই থেমে যায়, মানে ওই পর্যন্ত যারা পৌঁছতে পারে। কিন্তু এর চেয়েও বড় মাপের শ্রাদ্ধ আছে, তা হলো দ্বিজ দম্পতি শ্রাদ্ধ। বাহ, আপনি জানেন? অবশ্য আপনি তো জানবেনই। দ্বিজ দম্পতি শ্রাদ্ধে তিল কাঞ্চন থেকে দান সাগর পর্যন্ত সবই করতে হয়। তারপর আমন্ত্রণ করে আনা এক ব্রাহ্মণ যুবক আর এক কুমারী মেয়ের বিয়ে দেওয়া হয়। ওই মণ্ডপেই তাদের ভূমি দান করতে হয়, মেয়ের গয়না, ছেলের যাবতীয় জিনিস দিতে হয়, তাদের ঘর বসত করিয়ে ভবিষ্যতের সমস্ত সংস্থান করিয়ে দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন কাণ্ডখানা। হ্যাঁ, সমস্তটাই যা খরচ হয়, অনেক ধনবান মানুষও সারা জীবনে তা উপার্জন করতে পারে না। ঠিক, আমি তখন খুব ছোট, বছর 5 বয়স হবে। আবছা আবছা মনে করতে পারি দূর দূর গ্রাম থেকে নিমন্ত্রণ পেয়ে আসা ব্রাহ্মণ পণ্ডিতদের হাতে দানের জিনিস হিসেবে বাসনপত্র, শাল দোশালা আর স্বর্ণ রৌপ্য খণ্ড তুলে দেওয়া হচ্ছে। দ্বিজ দম্পতি হাসি মুখে বসে আছেন আসরে। উপস্থিত লোকজন তাদের সাক্ষাৎ বিষ্ণু আর লক্ষ্মী জ্ঞানে প্রণাম করছে। তারা কেউ জীবিত আছেন? না, কেউ নেই। এই গ্রামেই তাদের বসত করানো হয়েছিল, তাদের সন্তানরা আছে। দক্ষিণা হিসেবে পাওনা সেই ভূসম্পত্তির উপসত্ত্ব থেকে তাদের ভালোভাবেই চলে যায়। আমাকে তারা দাদা বলেই ডাকে। এই রঘু, আসি কর্তা। আপনি ভাগ্যবান রাজামশাই, এই জিনিস নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, তা ঠিক। রঘু তার প্রভুর কখন কি প্রয়োজন সব বুঝতে পারে এবং সেজন্য আগে থেকে প্রস্তুত থাকে। ডাক শোনা মাত্র সে এসে কোলকে বদলে দিয়ে গেল। কি হলো হে? হ্যাঁ, তোমরা এমন চুপ করে রয়েছ? ভাবছো এ কি পুরনো জমিদার বাড়ির গপ্প বুড়োটা শুরু করলো? রোসো রোসো, জীবনের সব কাহিনী একটার সঙ্গে আরেকটা জোড়া। কোনো একটা বলতে শুরু করলে অন্যগুলোই টান পড়ে। তাছাড়া বকবক করা বয়স বাড়বার একটা লক্ষণ। তো আর বকবো না থামবো? আরে বলতে থাকুন, এই শুনতেই তো আশা। তেমন হলে সারা রাত বসে শুনবো। তারানাথ পরিতৃপ্ত মুখে নতুন একটা পাসিং শো ধরালো। যে গল্প বলতে ভালোবাসে এবং ভালো গল্প বলে, সে আগ্রহী শ্রোতা পেলে যেমন খুশি হয় তেমন আর কিছুতে নয়। এই ঘটনাটা কিন্তু বাকি আর সব ঘটনার থেকে অন্যরকম। মুকুজ্জে বাড়ি থেকে চলে আসার আগে একটা মজার ঘটনা ঘটেছিল। তোমরা ভাবো তারানাথ গল্প বললেই বোধহয় কেবল
কষ্ট, দুঃখ আর ভয়ের গল্প বলে, কিন্তু সেটা সত্যি নয়। আমি জীবনের গল্প বলি। জীবন যেমন বিচিত্র উপলব্ধির মালা দিয়ে গাঁথা, আমার গল্পও তাই। যা হোক, দেবদর্শন বাবু আবার পরিবারের কথা শুরু করলেন। ঠাকুরমশাই জানেন, এই যে সব চলে গেছে, অর্থ সম্পদ, জাঁক জমক, এতে আমার না বিশেষ কোনো দুঃখ নেই। আমি লোভী মানুষ না। সামান্য যেটুকু আছে তাতে সম্মান বাঁচিয়ে হয়তো বাস করা যায়, কিন্তু তার বেশি কিছু না। একটা ইচ্ছে ছিল এই বাড়িটা একটু মেরামত করার। সে তো খুব কম পয়সায় হবার নয়, বুঝতেই পাচ্ছেন। আমি চোখ বুঝলে হয়তো পরিবারের কে কোথায় ছিটকে যাবে। যারা থাকবে তাদের পক্ষেও এত বড় বাড়ি রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু কিন্তু এ তো আমার ভদ্রাসন, শৈশবের স্মৃতি দিয়ে জড়ানো বাড়ি। আমি থাকতে এ বাড়ি ভেঙে পড়ে যাবে। মানুষটার দুঃখ আমি বুঝতে পারছিলাম, ওর অসহায় অবস্থাটাও। মুখুজ্জেমশাই বললেন, আপনাকে কেন থেকে যেতে বললাম জানেন? না, কেন? আমার ধারণা আপনার কৃপায় বোধহয় আমার সমস্যা কিছুটা লাঘব হবে। আমার কৃপায়? কিভাবে? আজ থেকে মাসখানেক আগে একজন পাগলের মতন ভবঘুরে অতিথি দিন দুয়েক অতিথিশালায় এসেছিল। পাগলা মতো ছিল বটে, কিন্তু তার চেহারার ভেতর কি যেন একটা ছিল, যাতে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভালো বংশের সন্তানের মতন আভাব, উজ্জ্বল চোখ, দোষের মধ্যে ওই মাঝে মধ্যে একটু অসংলগ্ন কথা বলা। সে বলেছিল আমাদের অতিথিশালায় কিছুদিনের মধ্যে এমন একজন আসবে যার মধ্যে আমাদের পরিবারের বর্তমান আর্থিক সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে। আপনি সাধক মানুষ, ভাবলাম আপনি যদি সেই লোক হন। বুঝতে পারছো তোমরা? আমার মনের মধ্যে তখন একটা মৃদু ঘণ্টার শব্দ বেজে উঠেছে। নৈহৃদ কোণে ঝড়ের মেঘের মতো দ্রুত সেটা বিরাট অবয়ব নিতে লাগলো। তবে কি সে? আবার সে? বললাম। অসংলগ্ন কথা বলতো? মানে কি রকম? অসঙ্গত কিছু? না না, আদৌ তেমন নয়। আলোচনা করতে করতে হঠাৎ হয়তো এমন একটা কথা বলতো যার কোনো মানেই হয় না। একটা ছড়া তো খুব বলতো। ছড়া? কি ছড়া? সে থাক সে থাক, সে শুনলে আপনি হাসবেন। পাগলের কাণ্ড সব। না 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 না, বলুন না। আরে বলুন মুখুজ্জেমশাই, হয়তো এর ওপরেই আপনাদের পরিবারের ভাগ্য নির্ভর করছে। আপনিও কি তাই মনে করেন? হতে পারে, আপনি বলুন। সেদিন সকালবেলা কাছারিতে বসে হিসেবপত্র দেখছি, এমন সময় লোকটি হঠাৎ এসে ঘরের দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। আমি অবাক, নায়েব মশাই অবাক, গোরস্তা মুহুরি অবাক। বলে কি লোকটা? পাগল নিশ্চয়ই, কিন্তু পাগলে কি গুছিয়ে ছড়া বলে? যাই হোক, এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, এই অতিথিশালায়, এই বাড়িতে একজন আসবে শিগগিরই, সাধক মানুষ। তাকে এই ছড়া শুনিও, সে তোমার উপকার করবে। এই ঘটনার পর আর একটা দিন সে আমাদের বাড়ি ছিল। ওই একটা দিন সে প্রায় ঘুরে ঘুরে আমার কাছে আসতো আর বলতো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, খুব কাজে দেবে। লোকটির নাম বলেছিল? বলেছিল ব্রাহ্মণ সন্তান, নাম অমর জীবন ভট্টাচার্য। যতটা চমকানো উচিত ছিল ততটা চমকালাম না। আমি একরকম বুঝতেই পারছিলাম উনি এই নামই বলবেন। কাছারি বাড়ির কার্নিশে বাসা বাঁধা পায়রার দল গলার মধ্যে কুম কুম শব্দ করছে। সুন্দর বেলাটা চড়ছে বাইরে। এ বাড়ির এখন কোনো বিপদ নেই সামনে, বরং এদের মঙ্গল হবে। শান্ত পবিত্র পরিবেশে সেই আসন্ন মঙ্গলের প্রতিশ্রুতি।
স্থান লক্ষণ বোঝবার শক্তি দিয়েছিলেন মধুসুন্দরী দেবী। সেটি এখনো নষ্ট হয়নি, তাই অনুভব করছিলাম সবটা। ছড়াটার মানে কিছু বুঝলেন? হ্যাঁ, মানে না, এখনো তো কিছু ধরতে পারছি না। আর রাজামশাই, ওই অমর জীবনের বলা সেই লোক যে আমি, তাই বা বুঝছেন কি করে? না মানে ঠিক তা নয়, মানে আমি সেই লোক না হলে আরো দিন দুই এখানে থাকতে পাবো তো? ওমা, সে কি? নিশ্চয়ই থাকবেন। অতিথি নারায়ণ, কত সৌভাগ্য থাকলে তবে বাড়িতে অতিথি আসে। আচ্ছা, এই লোকটা মানে অমর জীবন, এর বয়স কত বলে মনে হয়েছিল আপনার? মানে খুব বুড়ো মানুষ কি? না না, একেবারেই নয়। কত আর হবে, এই 35-36। 35-36ই বটে। থেকে গেলাম মুকুজ্জে বাড়িতে। পরের দিন সকালে মুকুজ্জে মশাইয়ের সঙ্গে বৈঠকখানায় বসে গল্প করছি, এমন সময় একজন প্রৌঢ় মানুষ ঘরে ঢুকে জীর্ণ ছাতাখানা দরজার কোণে ঠেসিয়ে রেখে বললেন, নমস্কার রাজাবাবু। বছর তো আমার খেলা সামনের মাসে, আজ একখানা টিকিট দিয়ে যাই। সোমবার বিলেতের মেলে কাগজপত্র সব পাঠিয়ে দেবো। এদিকে তো আর আসা হবে না, আজই দিয়ে যাই। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কৌতূহল হচ্ছে। কিসের টিকিট? বিলেতের মেলে কাগজ পাঠানো, কি ব্যাপার? দেবদর্শন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, বিলেতের ডার্বির টিকিট পাবো কত সে আমিও জানি, আর এই ভূষণ রায়ও জানে। তবে এবছর একখানা টিকিট কিনি, অভ্যেস আর কি। দাও হে, ও একখানাই দাও। কোনটা? যেটা হোক একটা। বেশ 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 বেশ, তাহলে প্রথমটাই দি। একটু দাঁড়ান দেখি। না, ওটা নয়, আপনি এটা নিন। টিকিটের গোছা থেকে অন্য একটা টিকিট বেছে দিলাম। বুঝলাম দেবদর্শন যেন কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, বেশি ভাববার কিছু নেই, নিলে এটাই নিন। ভূষণ রায় স্পষ্টই কিঞ্চিত ইতস্তত করছেন, একবার আমার দিকে আরেকবার মুকুজ্জে মশাইয়ের দিকে তাকাচ্ছেন। দেবদর্শন দ্বিধা ঝেড়ে ফেলে বললেন, ঠিক আছে, ঠাকুর মশাই যেখানা বলছেন সেখানাই দাও। নিজের পছন্দ তো অনেক দেখলাম, এবার ঠাকুর মশাইয়ের পছন্দের ফলটা দেখি। গোছা থেকে টিকিটখানা ছিঁড়ে দেবদর্শনকে দিলেন ভূষণ রায়। কি একটা ফর্মে নাম, ঠিকানা আর নোম ডি প্লাম লিখে নিলেন। যে টিকিট কিনছে সে তার পছন্দ আর ইচ্ছে মতো একটা সাংকেতিক শব্দ ঠিক করে, আর সেই শব্দটিকে বলে নোম ডি প্লাম। এর ফলে কে পুরস্কারের প্রাপক তা নিয়ে কোনো সংশয় থাকে না। একই নামে একাধিক লোক থাকতে পারে, কিন্তু গোপনে নির্বাচন করা সাংকেতিক শব্দ কখনো এক হবে না। নোমডি প্লাম কি লিখবো? ওটা লেখো। গতবার যেন কি লিখেছিলাম, মা কালী না? আগে এবার বরং লেখো অমর জীবন। দেবদর্শন শুধু জন্মসূত্রে বনেদি এমন নয়, তার ধীর স্থির সংযত আচরণের মধ্যে দিয়ে একটা সহজ আভিজাত্য প্রকাশ পায়। আমার কথা শুনে তিনি অবাক হলেন ঠিকই, কিন্তু বাইরে তার কিছুই দেখালেন না। বললেন, ঠিক আছে, লেখো অমর জীবন। নোমডি প্লাম, AMARJIBAN, অমর জীবন। ভূষণ রায় চলে গেলে দেবদর্শন কিছুক্ষণ চুপ করে গড়গড়ার নলে টান দিলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, জানি কিছু প্রশ্ন আছে যা করতে নেই, তবু কিছুতেই কৌতূহল নিবৃত্তি করতে পারছি না বলে মার্জনা করবেন। টিকিটটা বদলে দিলেন কেন? বিশেষ কোনো যে কারণ আছে এমন বলতে পারি না, তবে অমর জীবনের বলা ছড়াটা একটা ছোট্ট কারণ হলেও হতে পারে। কি রকম?
আপনি কি ওই কবিতার মানে বুঝতে পেরেছেন? জানি না, লটারি খেলার ফল বেরুলে সেটা বোঝা যাবে। মুখুজ্জেমশাই, আপনি প্রবীণ বুদ্ধিমান মানুষ, আপনাকে আগে থেকে মিথ্যে আশা দিয়ে ভোলাতে চাই না। একটা কিছু আন্দাজ করেই নিশ্চয়ই টিকিটটা বদলেছি, কিন্তু তা বলবার সময় এখনো আসেনি। ঠাকুরমশাই, আপনি কিছুদিন আমার কাছে থাকবেন তো? আর আর প্রয়োজনে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, প্রয়োজন ঘটলে আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব। আমি বেশি দিন কোথাও থাকি না মুখুজ্জেমশাই, কিছু মনে করবেন না। বাড়িতেও মন বসেনি বলেই বেরিয়েছিলাম। মুখুজ্জেমশাই সংযত ব্যক্তিত্বের মানুষ, এ নিয়ে বারবার অনুরোধ করে আমাকে বিব্রত করলেন না। সেদিনটা দেব দর্শনের সঙ্গে গল্প করেই কাটল। ভদ্রলোক কলেজের ছাপমারা ছাত্র নন বটে, কিন্তু সাহিত্য আর ইতিহাসের খবর রাখেন প্রচুর। বোধহয় পরের দিন চলে যাব বলেই দুপুরে দেবদর্শন খাওয়া দাওয়ার বিপুল আয়োজন করেছেন। ওর আর আমার একসঙ্গেই আহারের আয়োজন করা হয়েছে ভেতর বাড়িতে রান্নাঘরের বারান্দায়। খেতে বসে আমার চক্ষু স্থির। পুজোর পরাতের মতো বিশাল কাঁসার পদ্মকাটা বগি থালায় চূড়ো করে সাদা ধপধপে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি। জমবে না, ভাতের গরমে তরল থাকবে। আলাদা রেকাবিতে নুন, লেবু, লঙ্কা, জিরে জিরে করে কাটা আলু ভাজা, এঁচোড়ের ডালনা, নারকেলের কুচি দেওয়া ঘন মুগের ডাল, বাঁশশলা ধানের চিড়ে দিয়ে রান্না করা পাকা রুই মাছের মুড়ি ঘন্ট, 1 হাত লম্বা চিতল মাছের পেটির তেল ঝাল, সে পেটির লম্বা কাঁটা দিয়ে উল বোনা যায়। তারপর এলো তেল কই, একখানা কই 1 বিঘত লম্বা। ওরে বাবা, এত! এ কি একজনে খেতে পারে? না, সে তোমাদের খাওয়া কমও না, কিন্তু আমি খেয়েছিলাম। সমস্ত পদই আমি বেশ ভালো পরিমাণে খেয়েছিলাম। তুলাই পাঞ্জি চালের ভাত খেয়েছো কখনো? না। খেলে বুঝতে। এখানে রান্না করলে গলির মোড়ে লোক জানতে পারে। যাক, খাওয়ার কিন্তু এখানেই শেষ নয়। এরপর এলো ঘন দুধের সর, ক্ষীর আর পাকা মর্তমান কলা। খেলেন? অবশ্যই। মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে বললাম, লোকে আপনাকে রাজাবাবু বলে, সে মিথ্যে কথা নয়। রাজবাড়ি ছাড়া এমন রান্নাবান্না হয় নাকি? এ আর কি, এ তো কিছু করতেই পারলাম না ঠাকুরমশাই, একটু হঠাৎ হয়ে গেল কিনা। সত্যি যদি আবার আসেন, তখন আমাদের এই অঞ্চলের কিছু ভালো রান্না আপনাকে খাওয়াবো। পদ্মচিনি খেয়েছেন কখনো? পদ্মচিনি? আগে না। খাওয়াবো। গয়না বড়ি ভাজা খাওয়াবো। তিলজাও খেয়েছেন? কি সর্বনাশ, না আমি তো শুনিনি। যদি পারেন তো পুজোর সময় আসুন। এখন অবশ্য আর সেই পুরনো দিনের জাঁকজমক কিছু নেই, তবু নয় নয় করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব আজও এই অঞ্চলের বিখ্যাত। বংশানুক্রমে 200 বছর ধরে একই কুমোর পরিবার ঠাকুর তৈরি করে, একই পুরোহিত বংশ পুজো করে, একই ঢাকিদের বংশ ঢাক বাজায়। প্রতিমার সামনে অষ্টমীর দিন রাত্রির থেকে কবির গান, যাত্রা এসব হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপও শুনতে পাবেন। গড়ের তোপ কি জিনিস? সে আমার পরিবারের প্রচলিত একটা পুরনো প্রবাদ। এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিলা গ্রাম। আমার প্রপিতামহী ছিলেন মুকুটশিলা গ্রামের মেয়ে। তার বাপের বাড়ি ছিল বিশাল ভূসম্পত্তির। নদীর ধারে চওড়া উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে বলতো গড়। সে বাড়িতে বিখ্যাত বিরাট দুর্গোৎসব হতো। তা বিয়ের পর প্রপিতামহীর তো যেমন হয় আর কি, বাপের বাড়ি যাওয়া হয় না। তা একবার পুজোয় যাবেন বলে সকলের অনুমতি করিয়েও পুজোর কদিন আগে বিরাট অসুখ বাঁধিয়ে বসলেন। এখন জানতো তখন জান অবস্থা, কিন্তু সেই বিকারের মধ্যেও একটু জ্ঞান ফিরলেই বলতেন, আমার বাপের বাড়ি যাওয়া হলো না, পুজো দেখা হলো না। তা আমাদের কুলগুরু দীনদয়াল ভট্টাচার্য প্রপিতামহীর আক্ষেপ শুনে বলেছিলেন, মা, তোমাকে কোথাও যেতে হবে না, এইখান থেকেই তুমি সন্ধি পুজোর দিন মুকুটশিলা গ্রামের গড়ের তোপ শুনতে পাবে, এইখান থেকেই তুমি প্রণাম জানিও। তা সেই বছর ঘটেছিল সেই অদ্ভুত কাণ্ড।
আমার প্রপিতামহ সন্ধি পুজোর সময় বসে রইলেন স্ত্রীর রোগ সজ্জার পাশে। গভীর রাত্রে ঠিক সন্ধি লগ্নে বহু দূর থেকে মাঠ, বন, খাল পেরিয়ে ভেসে এলো গড়ের তোপের শব্দ। আর তারপরেই হু হু করে ঘটনাটা রটে গেল চারিদিকে। এখন জিনিসটা কিংবদন্তি হয়ে পৌঁছেছে। প্রতি বছর নাকি কেউ কেউ শুনতে পায় গড়ের তোপের আওয়াজ। এতে কিংবদন্তির কি আছে? তোপের আওয়াজ শোনা তো যেতেই পারে। না, তা যেতে পারে না ঠাকুরমশাই। জয়তলা থেকে মুকুটশিলার দূরত্ব 40 মাইল। সে কি? আপনি কখনো শুনেছেন সেই তোপের আওয়াজ? বাল্যে দু একবার শুনতে পেয়েছি বোধহয়। পরিষ্কার স্মৃতি কিছু নেই। বড় হওয়ার পর তেমন ভাবে কখনো নয়। তেমন ভাবে নয় মানে? বড় হতে আরম্ভ করলে কিছু কিছু বিশ্বাসের ভিত্তি নড়ে যায়। তবে আমার বিয়ের বছর হঠাৎই মনে হলো তোপের শব্দ শুনলাম। একটু অন্যমনস্ক ছিলাম, জানি না ঠিক শুনেছিলাম কিনা। পরের দিন আবার বেরিয়ে পড়লাম পথে। পথটাই বুঝলে আমার ঠিক যায় না, ঠিকঠাক খাপ খেয়ে যায় চিন্তাহীন, মুক্ত, আনন্দে ভরা দিনগুলো। তোমরা যারা সংসারী মানুষ তারা এই জীবনটাকে ঠিক উপলব্ধি করতে পারবে না। তবে আবার বলছি, মনে বল আর সাহস থাকা চাই। দুর্বল পুতু লোক এই আনন্দ পাওয়ার যোগ্য নয়। শরৎকাল এসে গেল, কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসছে। একটা কালীবাড়ির নাট মন্দিরে আশ্রয় নিয়েছিলাম সেই রাত্রিরে। বেশ পরিচ্ছন্ন জায়গা, মশা টশা বিশেষ নেই। কিছুক্ষণের মধ্যে ঘুম ঘুম ভাব ঘনিয়ে এলো। সারাদিন পথশ্রমের পর ঘুম আসার অনুভূতি বেশ আরামের। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে কানের কাছে কে যেন বলল, কাল সকালেই রওনা হয়েও, মুখুজ্জে বাড়ির পুজোয় এবার তোমার থাকা দরকার। চমকে উঠে বসলাম। কে কে বলল কথাটা? তারার আলোয় আবছা দেখা যাচ্ছে নাট মন্দির। কই, জনপ্রাণীও তো নেই কোথাও, অথচ আমি পরিষ্কার শুনেছি। উঠে একবার চারপাশটা ঘুরে দেখে এলাম। না, সত্যি কেউ কোথাও নেই। তাহলে তারপরেই হঠাৎ একটা ধাক্কার মতো মনে হলো, এই গলার স্বরের অধিকারীকে আমি চিনি। অমর জীবন। আমাদের পারিবারিক ইতিহাসের পর্বে পর্বে সে কিভাবে জড়িয়ে গিয়েছে সে তো তোমরা জানো। রহস্যের কুয়াশায় ঢাকা তার পরিচয়। আকাশের নক্ষত্রদের মতো সে প্রাচীন। তার নির্দেশ আমাকে মানতেই হবে। ঘুরতে ঘুরতে 1.5খানা জেলা পার হয়ে চলে এসেছিলাম, কাজেই ফিরতে বেশ সময় লাগলো। খুব প্রাণপণ হেঁটেও পুজো আরম্ভ হওয়ার আগে মুখুজ্জে বাড়ি পৌঁছতে পারলাম না। মহাষ্টমীর দিন সকালে পৌঁছলাম জয়তলা গ্রামে। দূরে মুখুজ্জে বাড়ির পুজোর ঢাক বাজছে। গ্রামের রাস্তাতেও খুব বেশি লোক নেই। দল বেঁধে সবাই জমিদার বাড়ির পুজো দেখতে গিয়েছে। পথের বাঁক ঘুরেই সামনে মুখুজ্জে মশাইয়ের বাড়ি। কাছারি আর অন্দরমহলের মাঝখানে বিরাট উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। তার নিচে অন্তত 100-3 লোক হাত জোড় করে প্রতিমার দিকে তাকিয়ে বসে। আমি মণ্ডপে ঢুকতেই সমস্ত কোলাহল থেমে গিয়ে অত বড় আসরে স্তব্ধতা নেমে এলো। প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝলাম সন্ধি পূজা সমাগত। ঠাকুর দালানে প্রতিমার সামনে 108খানা পেতলের প্রদীপ ধক ধক করে জ্বলছে। পুরোহিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লোহার বেড়ের উপর বসানো নতুন জল ভরা মাটির হাঁড়ির দিকে। তার তলার ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সমস্ত জল বেরিয়ে গেলে সন্ধি পুজো শুরু হবে। ভালো সময় পৌঁছলাম মুখুজ্জে মশাইয়ের বাড়িতে। রঘুই আমাকে প্রথম দেখতে পেল। এক গাল হেসে আসরের সামনে যেখানে দেবদর্শন বসে আছেন সেখানে নিয়ে গিয়ে নিচু হয়ে বোধহয় আমার কথা বলল তাকে। দেবদর্শন চমকে উঠে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আর ঠিক তখনই, মানে আপনি সেই 40 মাইল দূরের তোপের আওয়াজ শুনলেন? আমি একা নয়, মানুষের জয়ধ্বনি বলছিল আরো অনেকে শুনেছে। অদ্ভুত কাণ্ড।
মুখুজ্জে মশাই আমার দিকে ঘুরে তাকালেন, আর চোখাচোখি হওয়া মাত্র সেই তোপের আওয়াজ। ওদিকে সন্ধি পুজোর সময় এসে গেল, ঢাক বেজে উঠল। তারপর বলি শুরু হলো। না, পশু বলি হয় না এ বাড়িতে। কামারের হাতে ঝকঝকে খাঁড়া উঠছে নামছে, এঁটেল আর বালিমাটি মিশিয়ে তৈরি বেদির ওপর পরপর বলি হয়ে যাচ্ছে 108টা চাল কুমড়ো, কলা, আখ, সুপুরি। তার মধ্যে সুপুরি বলি ব্যাপারটা দেখার মতো। মাটির বেদিতে রাখা ওইটুকু একটা জিনিসের ওপর অত বড় ভারী খাড়া নির্ভুল ভাবে নেমে আসছে। সুপুরি এতটুকু পিছললে মহা অকল্যাণ। সন্ধি পুজো শেষ, দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে জল। শুনলেন ঠাকুরমশাই তোপের শব্দ? হ্যাঁ, শুনলাম। আপনার নিমন্ত্রণ রেখে ভালোই করেছি। চলুন আমরা বৈঠকখানায় গিয়ে বসি। ভেতরে আমরা গিয়ে বসার একটু পরেই রঘু দুজনকে তামাক দিয়ে গেল। পেছনে এলো পুরোহিতের তন্ত্রধার, তার হাতে দুখানা কাঠের বার কষে পুজোর প্রসাদ। প্রসাদ খেয়ে আপাতত চালান ঠাকুরমশাই, দুপুরে খেতে কিন্তু একটু দেরি হবে। লোকজন সব সন্ধি পুজো দেখছিল, এইবার রান্না চাপানো হবে। অসুবিধে কি? আমার কোনো তাড়া নেই। আমাদের কিন্তু দেবী পুরাণ মতে পুজো, এই কদিন নিরামিষ খাওয়া চলে। একেবারে দশমীর দিন বিসর্জন সেরে এসে রাত্রিরে লুচি মাংস খাওয়া হবে সকলে মিলে। চমৎকার ব্যাপার। দেবদর্শনের বাড়ির একটা সুন্দর প্রথা দেখলাম, যেমন দুপুরে আর রাত্রিরের সামুদায়িক ভোজ। সবাই মিলে শামিয়ানার নিচে সারি দিয়ে বসে একই খাবার খাওয়া হচ্ছে। জমিদার বলে দেবদর্শন আলাদা বসেননি, বা তাকে আলাদা করে বিশেষ কোনো খাবারও দেওয়া হচ্ছে না। আয়োজন হয়তো বিরাট কিছু নয়, কিন্তু সমবেত মানুষজন সোনা হেন মুখ করে আনন্দের সঙ্গে খাচ্ছেন। প্রথম কারণ জমিদার বাবুর প্রতি ভালোবাসা। দ্বিতীয় কারণ একসঙ্গে বসে খাওয়ায় আনন্দ। সকলের সঙ্গে আনন্দ করে পুজোর বাকি দুটো দিন কেটে গেল। দশমীর দিন দুপুরের পর থেকে বউ আর ঝিয়ের দল ভিড় করে ঠাকুর বরণ করতে শুরু করলো। দু থাক তক্তা দিয়ে প্রতিমার সামনে উঁচু মঞ্চের মতো করে দেওয়া হয়েছে। তার উপরে দাঁড়িয়ে মেয়েরা ঠাকুরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মুখে ছুঁয়ে দিচ্ছে সন্দেশ। নিজেদের মধ্যে এ ওর কপালে সিঁদুর লেপে দিচ্ছে, শাঁখার নোয়ায় মাখিয়ে দিচ্ছে। এই লোকাচারের নাম সিঁদুর খেলা। আমাদের সমাজে মেয়েদের সমস্ত উৎসব আনন্দই প্রায় পর্দার আড়ালে পালিত হয়। এই একটা দিন তারা অসংকোচে বেরিয়ে আসে বাইরে। সারা গাঁয়ের লোক মিছিল করে প্রতিমা নিয়ে বেরোলো বিকেলবেলা। নাচতে নাচতে আর দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে পুরো দলটা এসে দাঁড়ালো নদীর ঘাটে। সেখানে ভাসানের জন্য পাশাপাশি দুখানা নৌকা বেঁধে চওড়া বেদির মতো করা হয়েছে। ঠাকুর শুদ্ধ তক্তা রাখা হলো সেই নৌকোর ওপর। সঙ্গে উঠল 10-12 জন বলিষ্ঠ লোক আর 6 জন ঢাকি। ঘাট থেকে ছেড়ে ধীর গতিতে নৌকো মাঝ নদীতে গিয়ে দাঁড়ালো। তখন অন্ধকার নেমেছে ঘোর হয়ে, নৌকোর ওপর জ্বলে উঠেছে মশাল। হঠাৎ সবগুলো ঢাক বেজে উঠল দ্রুত তালে। আস্তে আস্তে দুদিকে সরে গেল দুই নৌকো। প্রতিমা বাহকের মাঝখানে বাঁধনে দড়ি কেটে দিয়েছে। সোজাসুজি দাঁড়ানোর অবস্থায় জলে ডুবে গেল দেবী প্রতিমা। পাগলের মতো বাজছে ঢাক, পাগলের মতো চেঁচাচ্ছে মানুষ, ধক ধক করে জ্বলছে মশাল। বিসর্জনটা হয়ে গেল। তারানাথের বলার গুণে চোখের সামনে যেন সেই 30 বছর আগের বিসর্জন প্রত্যক্ষ করছিলাম। আরেকটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, আমার গল্প একটু ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে, তাই না? হোক, তবু মন দিয়ে শোনো। এইসব দিনকাল চলে যাচ্ছে, তোমরা আর দেখতে পাবে না। আর শুনে রাখো, পরে ছেলে পুলেদের গল্প বলতে পারবে। বাংলার উৎসব ক্রমেই চেহারা বদল করছে। আরেক রাউন্ড চায়ের ফরমায়েশ হলো। আদা দেওয়া গরম গরম চা এসে গেল। তারানাথ আবার শুরু করলো তার কাহিনী। হ্যাঁ, গল্পটা যেন কোন পর্যন্ত বলেছিলাম? ওই বিসর্জন হয়ে গেল দেবীর, তারপর হ্যাঁ,
তারপর রাত 10:30 নাগাদ সামিয়ানার নিচে সারি সারি পাত পড়ে গেল। একজন লোক যে পরিমাণ লুচি খাচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 1.5 মণ ময়দা শেষ পর্যন্ত কুলোবে কিনা খেয়ে জানে। খাওয়ার পর্ব চুকতে চুকতে রাত প্রায় 12:30 হলো। 1টা থেকে আরম্ভ হলো কবি গানের আসর। দেবদর্শন জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই কালকের দিনটাও থেকে যাবেন কিন্তু? শুধু কাল নয়, ভাবছি লক্ষ্মী পুজো দেখে তারপর ফিরব। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। প্রায় শেষ রাত্রিরে আলো ফোটবার কিছু আগে আসর ভাঙল। দেবদর্শন আর আমি পুজো মণ্ডপ থেকে হেঁটে আসছি কাছারি বাড়ির দিকে। মাঝখানে জমিটুকু ঘন অন্ধকার। হঠাৎ দেউড়ির ওপারে দেবদর্শনের ভদ্রাসনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু শান্ত নীল আলোর আভা। থমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষণ প্রতিলক্ষণ, দৈব, কূট প্রসারী এসব নিদর্শন বিচার করেই আমাদের চলতে হয়। নীল আলোটা দেখে বুঝলাম এই বাড়িকে ভগবান আশীর্বাদ করেছেন। এখানে কিছুদিনের ভেতর খুব ভালো কিছু একটা ঘটবে। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দেবদর্শনও দাঁড়িয়ে গেলেন। কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন যে? বুঝলাম নীল আলোটা উনি দেখতে পাচ্ছেন না। না পাওয়ারই কথা। বললাম, কিছু না, আজ শুক্লপক্ষের একাদশী পড়ে গিয়েছে। চাঁদের আলো সামান্য হলেও থাকা উচিত ছিল। এত অন্ধকার হলো কিভাবে? চাঁদ আকাশে আছে ঠাকুরমশাই, পশ্চিমে হেলে পড়েছে কিনা আমবাগানের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না। বড় অন্ধকার, তাই না? যা বলেছেন, নিজের বাড়িটাকেই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বরাবর আমাকে অবাক করেছে। স্পষ্ট সুন্দর নীল আলোয় উদ্ভাসিত হয়ে আছে মুখুজ্জে বাড়ি, কিন্তু আমি ছাড়া কেউ তা দেখতে পাচ্ছে না। আমার মানসিক শক্তি খানিকটা দেবদর্শনের মধ্যে সঞ্চারিত করে ওকে আলোটা দেখাতে পারতাম, কিন্তু এ ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি দরকার, নইলে উনি ভয় পেয়ে যেতেন। বৈঠকখানায় এসে দেবদর্শন বললেন, সারা রাত তো জেগে, তাছাড়া কয়েকদিন ধরে আপনার পরিশ্রমও কম যাচ্ছে না, একটু ঘুমিয়ে নেবেন নাকি? তখন ব্রাহ্ম মুহূর্ত। পূব আকাশে প্রাক উষার হালকা আভাস। বৈঠকখানার পাশে একটা বড় জগডুমুর গাছের ডালে ভোরের প্রথম দোয়েল পাখি ডাকতে শুরু করেছে। রাত্রিরে না ঘুমোলেও ঠিক এই সময়টায় আর কোনো জড়তা থাকে না। ঈশ্বরের আশীর্বাদ হয়ে মনের ভেতর পবিত্রতা জেগে ওঠে। সকালের আলো ফুটে ওঠে। বললাম, না মুখুজ্জে মশাই, এখন আর শোবো না। বসুন তাহলে, গল্প করা যাক। আমিও শোবো না। রঘু, রঘু তামাক দিয়ে যা। মাছ ধরার নেশা আছে নাকি? খুব। আমার গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ বলে বিখ্যাত। বেশ, কাল তাহলে রায়দিঘিতে মাছ ধরা যাক। আমার শ্বশুর বাড়ির কয়েকজন আত্মীয়র আসার কথা আছে। সবাইকে কাল রাত্রিরে লুচি আর মাছের কালিয়া খাওয়াবো। বুঝলেন ঠাকুরমশাই, মাছ ধরতে গিয়ে অনেক মাছ ধরাটা বড় কথা নয়, পরিবেশ এবং মাছ ধরার উদ্যোগটাই বড় কথা। ঠিক বলেছেন। আচ্ছা, দিঘিতে ভালো মাছ আছে তো? টোপে ঠোকরায়? প্রচুর মাছ আছে। ও দিঘি জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি, বাইরের কেউ ব্যবহার করে না। পালে পার্বণে জাল ফেলা হয়, প্রয়োজন মতো সামান্য মাছ রেখে বাকি আবার ছেড়ে দেওয়া হয়। এমন অনেক মাছ আছে যাদের ওজন 20-30 সের, গায়ে শ্যাওলা গজিয়ে গেছে। তবে টোপে ঠোকরাবে কিনা সে তো অনেকটা কপালের ব্যাপার। জাল ফেলে দরকার মতো মাছ ধরে নিতে পারেন তো, ছিপে যদি না আসে? না, আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরবো, এখন জাল ফেলাটা। বুঝলাম, এখন কিছু মাছ অন্তত নিজে না ধরলে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তার সম্মান থাকবে না। একটু ভাবনাও হলো, শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি? এটা ঠিক মাছ ধরার সময় তো নয়, কিন্তু নিজে মাছ ধরে আত্মীয়দের খাওয়াবেন, এই সামান্য স্বাদটুকু পূর্ণ না হলে
মনে ভারী দুঃখ পাবেন। ভাবলাম কি করা যায়। বিকেলের ছায়া গাঢ় হয়ে এলে গ্রামের পথে একটু বেড়াতে বের হলাম। পথের বাঁকে এক জায়গায় একটা বড় আকন্দ গাছ প্রায় আমার মাথা ছাড়িয়ে লম্বা, বড় বড় চ্যাটালো ফ্যাকাশে সবুজ পাতায় ভরপুর প্রাণশক্তি প্রকাশিত হয়েছে। সে গাছ থেকে বুড়ো আঙুলের মতো মোটা আর কোড়ে আঙুলের মতো লম্বা কিছুটা ডাল ভেঙে কোমরে গুঁজে রাখলাম। যাক, কাজ অন্তত কিছু এগিয়ে রইল। সন্ধে গাঢ় হতে মুখুজ্জে বাড়ি ফিরে এলাম। দেউড়িতে বসে বাতির কাজ পরিষ্কার করছিল রঘু। তাকে বললাম, হাতের কাজটা শেষ করে আমাকে একটা নরুন এনে দিতে পারো? আগে নরুন লোক কাটবেন বুঝি? তা এত রাতে কেন? কাল সকালে নরিন পরামানিককে পাঠিয়ে দেবো। কোন? কাউকে পাঠাতে হবে না, তুমি একটা নরুন আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরে রঘু অতিথিশালার ঘরে এসে একটা চকচকে নরুন দিয়ে গেল। রাত্রিরে খাওয়ার পর বসে বসে নরুন দিয়ে আকন্দ গাছের ডাল থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি খুঁড়ে বের করলাম। আকন্দ কাঠ নরম, তাই অসুবিধে হলো না, দেখতে বেশ ভালোই হলো। নায়েব মশাইকে বলেছিলাম একটা নীলের বড়ি আমাকে জোগাড় করে দিতে। উনি লেখার কালি বানাবার একখানা বড়ি এনে দিয়েছিলেন বিকেলে। মাটির ভাঁড়ে কুচো থেকে জল ঢেলে তাতে বড়ি গুলে গাঢ় নীল কালি বানিয়ে গণেশ মূর্তি চুবিয়ে রাখলাম কিছুক্ষণ। তুললাম যখন আকন্দ কাঠ রং টেনে কটকটে নীল হয়ে গিয়েছে। আচ্ছা, নীল গণেশ দিয়ে কি হয়? নীল গণেশ খুব শুভকারী দেবতা। সঠিক আরাধনা করতে পারলে তাকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই। যাই হোক, পরদিন সকালে জল খাবার খাওয়ার পর মুখুজ্জে মশাইয়ের ডাক এলো। সরঞ্জাম তৈরি, এবার মাছ ধরতে যাওয়া হবে। কাছারি বাড়ির সামনে দেখি দেবদর্শন ব্যস্ত হয়ে কর্মচারীকে কি করতে হবে বোঝাচ্ছেন। একজন ভৃত্য 5-6 গাছা ছিপ নিয়ে দাঁড়িয়ে, মাটিতে ছড়িয়ে রয়েছে নানা মাপের কৌটো আর ভাঁড়। তা থেকে মনোমুগ্ধকর সব গন্ধ বের হচ্ছে। হঠাৎ সম্মিলিত গলার কোলাহল শুনে দেখি কয়েকজন ভদ্রলোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকে আসছেন। বুঝলাম এরাই দেবদর্শনের শ্বশুর বাড়ির আত্মীয়। এদের সামনেই তিনি মাছ ধরে দেখাতে চান। দিঘির ধারে পৌঁছলাম। রানী দিঘি সত্যি একটা বিরাট জলাশয়। এপারে দাঁড়ালে ওপারের লোক ঠাহর হয় না। কেমন চমৎকার জায়গাটা বলুন। এ তো বিরাট দিঘি, এপার থেকে ওপারে দাঁড়ানো মানুষকে তো ভালো করে চেনাই যাচ্ছে না। এখন মৎস্য দেবতা তুষ্ট হয়ে চার খেলেই মুখ রক্ষে। ছুপ ছুপ শব্দ করে জলে চার ছড়াচ্ছেন দেবদর্শন। গন্ধে চারিদিক মম করছে। পুরুষটু কেঁচো দিয়ে টোপ গাঁথা হলো। শক্ত মুঠোয় ছিপ ধরে তীক্ষ্ণ চোখ করে বসলেন বটে, কিন্তু জমিদার মশাই আজ কতটা সফল হবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। গত 20 বছর ধরে মাছ ধরে আসছি, শরতের সকালে টোপে মাছ ঠোকরাতে খুব একটা দেখিনি। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, 3 দশক আগে হঠাৎ রঘু এসে উত্তেজিত গলায় বলল, কর্তা, কর্তা, সেই পাগল মতো লোকটা এসছে। কে? পাগলের মতো লোক? সেই লোকটা, সে কি যেন ছড়া বলে লটারির টিকিটের নম্বরে হদিশ দিয়েছিল, সে এসেছে। লটারির নম্বর? সেই লোক? সেই আমার জীবন? হ্যাঁ, কি অকৃতজ্ঞ আমি, তার কথা বুঝতে পারিনি। হ্যাঁ, কোথায় সে? কোথায়? দালানে বসিয়ে রেখে এসেছি কর্তা, ডাকবো? ডাক, নিয়ে আয়। যে আগে, কিন্তু কর্তা, একখানা কথা। কি হলো? যেতে গিয়ে থেমে গেলি? কর্তা, একটা ব্যাপার কেমন যেন ঠেকছে। কি ব্যাপার? এই লোকটা এর আগে এসেছিল, সে কতদিন আগের কথা কর্তা? বছর 14 হবে। কেন রে? কর্তা, এই সময়ের মধ্যে আমরা তো সব বুড়ো হয়ে গেলাম। চুল দাড়ি পেকে গেল, চামড়া কুঁচকে গেল। এই লোকটার চেহারা
কিন্তু একদম বদলায়নি, একেবারে সেই রকম আছে। তুই আগে নিয়ে আয় তাকে। মুখুজ্জে মশাই, বলেছিলাম না আসবো, এলাম। বসি একটু আপনার পাশে। আমি আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি একটু চেহারা বদল হয়নি তার। এমন কি করে হতে পারে আমি ভেবে পেলাম না। আগের বার কি সম্বোধন করেছিলাম তার ঠিকঠাক মনে পড়ে না। এখন আমার বয়স অনেক বেড়ে গিয়েছে, কিন্তু কিন্তু কোনো অলৌকিক উপায়ে অমর জীবন আটকে আছে 40-এর কোঠাতেই। কাজেই কোনো সংকোচ না করেই বললাম, বসো। তারপর এতদিন পরে হঠাৎ? আসবার সময় হয়েছিল তাই এলাম। আপনার সঙ্গে একটু দরকার আছে, কিংবা এভাবেও বলা যেতে পারে আপনারও দরকার আছে আমাকে। কিন্তু সে তো আজকে হবে না, কাল সকালে হবে। কেন আজ হবে না? কেন? আজ রাত্রিরে আমি স্বপ্ন দেখব। কালকের দরকারটা একটু গুছিয়ে নেব কিনা। আপনার দরকারটা কি তা ভালো করে জেনে নিতে হবে। আমাকে কেবল রাত্রিরে শোবার জন্য একটু জায়গা দেবে। খাওয়ার ব্যবস্থা করতে হবে। স্বপ্ন দেখার রাত্রিরে আমি কিছু খাই না। গতবার যখন এসেছিল অমর জীবন, তখনও এইরকমই নানা রকম পাগলাটে কথা বলেছিল। কিন্তু তার কথা অনুযায়ী আমি তো লটারির প্রাইজটা পেয়েছিলাম। তার কথাবার্তা শুনতে অদ্ভুত লাগলেও আমি উড়িয়ে দিলাম না। তার কথা মতোই কাজ হলো। পরের দিন সকালে অমর জীবন আমার বিছানার পাশে এসে বসলো। আমি কিছু বলবার আগেই বলল, আপনার কি চাই সেটা স্বপ্নে জানতে পারলাম। সেটা কি? এমন কেউ আছে যাকে আপনার খুব দেখতে ইচ্ছে করে? অনেক দিন দেখেননি এমন কেউ? সে তো অনেকেই আছে, তবে আজ কয়েকদিন হলো বাবাকে খুব মনে পড়ছে। সেই কবে মারা গিয়েছিলেন বাবা, আমার কৈশোরে। কি ভালোই না বাঁচতেন আমাকে। তার চরিত্রে উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না। শুধু কাছে গিয়ে বসলে বুকের উষ্ণতাটুকু টের পেতাম। মারা যাওয়ার কিছুদিন আগে বলেছিলেন পশ্চিমের মাঠে কোথায় নাকি তেঁতুল গাছের ডালে কি একটা অদ্ভুত পাখি বাসা করেছে। সবাই দেখতে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি পাখি। আমাকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, যাওয়া হয়নি। তার আগেই বাবা অসুখে পড়লেন, আর সে অসুখ থেকে আর উঠলেন না। মুখুজ্জে মশাই, আপনি একবার একটু চোখ বুঝুন তো। 1 থেকে 5 গুনতে যতক্ষণ সময় লাগে, তারপর আবার তাকান। বন্ধ করুন চোখ। বেশ, এই চোখ বন্ধ করলাম। 1, 2, 3, 4, 5। চোখ তাকাচ্ছি, তবে চোখ তাকিয়ে অবাক হয়ে গেলাম। অমর জীবন যেখানে বসেছিল বিছানার পাশে, সেই জায়গাটায় আমার বাবা বসে আছেন। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড বুঝি থেমে যাবে। মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি সত্যি আমার সেই হারিয়ে যাওয়া বাবা। এমনকি তার কপালের বাঁদিকের রগটাও ঢিপ ঢিপ করতে দেখলাম, যেমন জীবদ্দশায় বাবার করত। বাবা মৃদু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আকুল হয়ে বাবার হাত জড়িয়ে ধরলাম। একেবারে বাস্তব রক্ত মাংসের দেহ, কোনো ফাঁকি নেই। কতদিন পরে বাবাকে দেখছি। আমার সমস্ত মন প্রাণ জড়িয়ে গেল। বাবা বললেন, দেবু, আমি তোকে সেই যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই বেড়াতে নিয়ে যাব বলে এসেছি। চল, আমার সঙ্গে যাবি। পাখি দেখতে বাবা? পশ্চিমের মাঠে? না, অন্য জায়গায়। আমার সঙ্গে যেতে
ভয় করবে না তো? আমি যে চলতে পারি না বাবা, বিছানা থেকে উঠতে পারি না। তাতে কি, তোকে উঠতেও হবে না, হাঁটতেও হবে না। আমি তোকে কোলে করে নিয়ে যাব, তুই তার জন্য তৈরি হ। দেবু, সে অদ্ভুত পাখিটা তোর তাহলে এখনো দেখতে ইচ্ছে করে? খুব খুব ইচ্ছে করে। বেশ, দেখাচ্ছি তোকে। জানলার দিকে তাকা। বাবার হাত ধরেই ডান দিকের জানলাটার দিকে তাকালাম। ডানা ঝপটানো শব্দ করে জানলার ঠিক বাইরে বাতাবি লেবুর ডালে আশ্চর্য এক পাখি কোথা থেকে উড়ে এসে বসলো। কি অপূর্ব রঙের বাহার তার, কেমন চুনির মতন লাল চোখ। অমন পাখি কেউ কখনো দেখেনি ঠাকুরমশাই। স্বর্গের এই বিচিত্র পাখি বাবাই তো আমায় দেখালেন। আমি খুশি হয়ে বাবার দিকে মাথা ঘুরিয়ে তাকালাম। বাবারি, আমি অমর জীবনের হাত ধরে রয়েছি। এই আমার কাহিনী ঠাকুরমশাই। এই কথা বলবার জন্যই আমি আপনাকে ডাক পাঠিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমার যাবার দিন কাছে এসে গিয়েছে, কিন্তু বাবা যখন নিয়ে যাবেন বলেছেন তখন আর ভয় কি। ঠাকুরমশাই, আপনাকেও আমি পুরো চিনতে পারিনি, আমার জীবনকেও পারিনি, কিন্তু এই ঘটনাটা আপনাকে না বলে গেলে আমি শান্তি পেতাম না। শেষ একখানা প্রশ্ন করব ঠাকুরমশাই। অমর জীবনকে আপনি বা কে? মুখুজ্জে মশাই, আমি খুব সাধারণ রক্ত মাংসের মানুষ। সাধনা করে কিছু শক্তি পেয়েছিলাম এইমাত্র, কিন্তু অমর জীবনের প্রকৃত পরিচয় আমিও জানি না, আর না জানাই বোধ হয় ভালো। আমরা বুঝতে পারবো না, কেবলমাত্র বিভ্রান্ত হব। যদি পরজন্ম বলে কিছু থাকে তবে হয়তো আবার দেখা হবে। দেবদর্শন চুপ করে থাকলেন। জানালার বাইরে বাতাবি লেবুর গাছটা, যার ডালে সেই আশ্চর্য পাখি এসে বসেছিল। এই বাড়ি জীবন দেবতার আশীর্বাদ পুত। বোধহয় তাই সে পাখি কেবল এখানেই আসে। লক্ষ্মীর বাস ছিল এই বাড়িতে। এর প্রতিটি অলিন্দে দেবীর অধিষ্ঠান। মৃত্যু আসছে, কিন্তু সে আসছে শিউলি ঝরা স্নিগ্ধতায়। বাকি দিনটা ঘুরে বেড়ালাম জয়তলা গ্রামের পথে পথে। আর হয়তো কোনোদিন এখানে আসা হবে না। বিদায় চাইলাম গ্রামের মাটির কাছে। রাত্রির বেলা বারান্দায় খেতে বসলাম একা। দেবদর্শন চলতে পারেন না বলে আজকাল তার খাবার ঘরেই দেওয়া হয়। থালায় সেই তুলাই পাঞ্জি চালের ভাত, ছোট্ট বাটিতে বাড়ির তৈরি গাওয়া ঘি, মৃগেল মাছের ঝোল। আজ আর গিন্নিমা দাঁড়িয়ে তদারক করছে না, বুড়ো রঘু যত্ন করে খাওয়াচ্ছে। শেষ পাতে ঘন দুধ আর সুপক্ক মর্তমান কলা। জয়তলা গ্রাম, সুখে থেকো, সুখে থাকো বাঙালি। পরের দিন খুব ভোরে জয়তলা ছেড়ে চলে এলাম। রঘু গ্রামের সীমানা পর্যন্ত এগিয়ে দিতে এলো। আলপথ হেঁটে অর্ধেক মাঠ পার হয়ে একবার পেছন ফিরে দেখি, তখনও বিশ্বস্ত বৃদ্ধ মানুষটি তাকিয়ে আছে আমার দিকে। তারপর আর জানি না। এ কাহিনীর এখানেই ইতি। যা, গল্প শেষ হয়ে গেল? না, এই গল্পটা শেষ হয়ে গেল, আমি কিন্তু রইলাম।
পৃথিবী রইল তার বৈচিত্র্য নিয়ে, অমর জীবন রইল, সবচেয়ে বড় কথা তোমরা রইলে আমাকে দিয়ে গল্প বলিয়ে নেওয়ার জন্য। শিগগির আবার শুরু করব, আর তারপর এক সময় তো থামতেই হবে, যখন আমার জানালায় এসে বসবে সেই আশ্চর্য পাখি। সানডে সাসপেন্সে আজ শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে দেব দর্শন। গল্পের বেতার নাট্যরূপ সর্বরী ঘোষাল। তারানাথ তান্ত্রিকের চরিত্রে মীর, লেখক সোমক, কিশোরী অগ্নি, আত্মীয় অত্রি, ভূষণ শঙ্করী প্রসাদ মিত্র, দেবী শ্রী, দেবদর্শন দেবজ্যোতি ঘোষ, নায়েব বাসুদেব কর্মকার, রঘু পুষ্পন, গিন্নি গোধূলি। অমর জীবন এবং বাবার চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দ্বীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, বিশেষ সহযোগিতায় রিচার্ড, শঙ্করী প্রসাদ মিত্রের শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা